ঠিক আছে, আজকে হচ্ছে যে ইফ এলস যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম সেটাই একটু গ্রাফিক্যাল ভিউতে দেখবো, এবং হচ্ছে যে একটা ইফ ফাংশন নিয়ে কাজ করবো এবং কিছু ফাংশন নিয়ে আলোচনা করবো আর কি। আর আজকে থেকে হচ্ছে যে আমাদের ফাংশনের কিছু কাজ শুরু হবে, এবং মেনলি হচ্ছে যে নেক্সট পরবর্তী সব ক্লাসগুলো এই ফাংশন রিলেটেড কাজ হবে। হ্যাঁ, এবং আজকে ফাংশন ছাড়াও কিছু ট্যাবের আমরা ইয়েগুলো দেখবো। তো প্রথমে আমরা দেখিনি ইফ কন্ডিশন, মানে একটা এক্সেল শুরু করতে প্রথম যে ফাংশনটা নিয়ে সবারই কাজ করতে হয় সেটা হচ্ছে ইফ। এক ইফ দিয়ে অনেক কাজই করা যায়। হ্যাঁ, ইফ কন্ডিশনটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখি। ইফ কন্ডিশনটা হচ্ছে যে লজিক টেস্ট করে। প্রথমে ইফ কন্ডিশন লেখার আগে, যে কোনো ফাংশন লেখার আগে প্রথমে আমাকে কি দিতে হবে? প্রথমে আমাকে এই ইকুয়াল সাইনটা দিতে হবে সেই সেলের মধ্যে। তারপরে লিখতে হবে ইফ। ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা লিখতে হবে। তারপরে এখানে প্রথম একটা অপশন থাকে, এটা হচ্ছে লজিক টেস্টের একটা অপশন থাকে প্রথম পোর্শনে। পরবর্তী পোর্শনে থাকে হচ্ছে যে যদি এই লজিকটা ট্রু হয় তাহলে এই পোর্শনের মধ্যে যাবে, যদি এটা ফলস হয় তাহলে যাবে কোন এই পোর্শনে। লজিক টেস্টটা প্রথমে চেক করে, তারপরে চেক করবে যে এটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এই এই পোর্শনেই যাবে, আর যদি ফলস হয় তাহলে এই পোর্শনে যাবে। ওকে, তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে যে ইফ, আমরা ফাংশন লেখার ক্ষেত্রে ইকুয়াল সাইন দিব, ইফ দিব, তার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট এবং ক্লোজ করব, এবং ওর মধ্যে আমরা কয়েকটা প্যারামিটার লিখতে হবে। যেমন হচ্ছে যে এখানে 5 > 3, যখন এমনটা লিখলাম কমা দিয়ে তারপরে ট্রু লিখলাম। ট্রু হচ্ছে যে বুলিয়ান ভ্যালু। আমরা বলেছিলাম যে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে আমাদেরকে সব সময় হচ্ছে ডাবল কোটের মধ্যে লিখতে হয়, কিন্তু ট্রু এবং ফলস এটা হচ্ছে ডাটা ডাটা টাইপ, এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এটার ক্ষেত্রে কোনো আমাদের ইয়া দিতে হবে না। হ্যাঁ, আপনার ডাবল কোট দিতে হবে না, কারণ হচ্ছে যে এটা একটা বুলিয়ান ডাটা টাইপ। হ্যাঁ, যদি এটা কোনো নর্মাল কোনো টেক্সট হতো তাহলে আমাদের ডাবল কোট দিয়ে লিখতে হতো। তো এটার হচ্ছে 5 > 3, এটা ট্রু, তাহলে রিটার্ন করবে কি? ট্রু রিটার্ন করবে। আর আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন 3 > 5, 3 > 5, 3 কিন্তু 5-এর চেয়ে বড় না। হ্যাঁ, এখানে বলছে, এখানে এই কন্ডিশনে যেটা বলছে 3 5-এর চেয়ে বড়, এটা ফলস। ঠিক আছে, তখন হচ্ছে যে রেজাল্ট কি আসবে? এখানে আউটপুট আসবে ফলস। ঠিক আছে, এখানে যেহেতু ট্রু এবং ফলস লিখেছি যেন ট্রু ফলস আসছে। যদি আমরা এখানে অন্য কোনো টেক্সট লিখতাম তাহলে সেটা কিন্তু এখানে আউটপুটে আসতো। হ্যাঁ, এটা আমরা করব। জাস্ট কয়েকটা এক্সাম্পল আমরা গ্রাফিক্যাল মোডে দেখে নিচ্ছি। তারপরে দেখেন A1 > 5 যদি হয়, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইয়েস আসবে, যদি ফলস হয় তাহলে নো যাবে। তো A1টা কি? A1 এই যে এখানে দেখেন এক্সেল এর হচ্ছে যে একটা A1 যে সেল, হ্যাঁ, এই সেলের মধ্যে এইখানে আহ, এখানে ভ্যালু দেওয়া আছে কত? 10। তো এখানে যদি 10 থাকে তাহলে A10, মানে A1 কি সেলের যে ভ্যালুটা সেটাকে রেফার করছে, এবং এখানে হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে A1 যে সেল অ্যাড্রেস তার মধ্যে কত আছে? 10 আছে। যদি এখানে A1 সেলে 10 থাকে তাহলে 10 > 5 মানে এটা ট্রু, তাহলে আউটপুট আসবে কি? ইয়েস। হ্যাঁ, এটা আসবে। তো আমরা সিম্পল একটা কয়েকটা ইয়া করি, তাহলে আর একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, গত ক্লাসের ভিডিওটা পান নাই, আমি আমার দিতে একটু দেরি হয়েছে, আপনি নেক্সট ক্লাসে পেয়ে যাবেন, মানে আজকে দিয়ে দিয়েছি, পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা একটা এক্সাম্পল দেখি। সরি, কোনটা দেখবো? এটা, এখানে একটা আমরা এক্সাম্পল দেখি। ইকুয়াল টু ইফ লিখলাম, ইকুয়াল টু দিয়ে আমাদের ইফ লিখতে হবে। ইফ লেখার পরে যখন দেখবেন যে এখানে একটা ব্লু কালার চলে আসছে এবং ইফ রিলেটেড আরো কয়েকটা অপশন চলে আসছে, হ্যাঁ, আরো কয়েকটা ফাংশন চলে আসছে, এফএক্স মানে বুঝবেন যে এগুলো ফাংশন, তখন আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে লজিক টেস্ট, লজিক টেস্ট করার জন্য কি করতে হবে আপনাকে? আপনি এখানে সেল রেফারেন্স দেখা দিতে পারেন, মানে কোন সেলের ডাটা সে চেক করবে। আমি এখানে A1 সেলে আমি ডাটা দিলাম, যদি এটা > 5 হয়, ঠিক আছে, এখানে কিন্তু বলে দিচ্ছে যে প্রথম পোর্শনটা কি। তারপরে প্রথম পোর্শনের সাথে পরবর্তী পোর্শনটা ভাগ করতে চাইলে কি দিতে হবে? এই যে ভ্যালু ইফ ট্রু, যদি এই লজিকটা ট্রু হয় তাহলে সে ভ্যালুটা রিটার্ন করবে। আমি দিলাম এখানে ইয়েস 5। দেখেন আমি এটা যখন একটা লেখা লিখছি তখন ডাবল কোটের মতো লিখছি, এটা লিখতে হবে যদি আমি ডাবল কোটে মানে কোনো টেক্সট রিলেটেড কিছু যদি লিখি। আর যদি সংখ্যা লিখি ডাইরেক্ট সংখ্যা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এটা লজিক্যাল একটা আনসার দিতে হবে সেই জন্য আমি এইভাবে দিলাম ইয়েস, এটা হচ্ছে যে 5। আর যদি না হয় ইয়েস > 5, A1 GRT then 5,
আমি টেক্সটে লিখলাম আর কি, নো a1 is less than 5, a1 is less than 5, a1 no a1 is less than 5 কেন দেখাচ্ছে? কারণটা হচ্ছে যে এ ওয়ানে কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই। যখন কোনো ভ্যালু সেলের মধ্যে দেওয়া না থাকে, সেই সেলটাকে যখন আমি রেফার করব, সে ডাইরেক্ট কি দেখাবে? সে এখানে জিরো নিয়ে আসবে। কারণ হচ্ছে যে দেখেন, আমি এখানে ইকুয়াল সাইন দিলে গত ক্লাসে একটা ওই যে সেল রেফারেন্স দেখানোর সময় তখন দেখিয়েছিলাম, যখন আমি রেফার করছি এখানে যে ব্ল্যাঙ্ক থাকে তাহলে কি আসছে? এখানে জিরো আসে, জিরো ভ্যালু দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে যে এখানে তো কিছু দেই নাই, সেই জন্য এটা জিরো দেখাচ্ছে। যখন আমি টু দিব, তাহলে এ ওয়ান এর এখানে টু নিয়ে নিয়ে যাবে। এই যে এ ওয়ান এর এখানে টু নিয়ে আসছে, এই টুটা এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে নো a1 ইজ লেস দেন 5, কারণ এখানে যখন টু আনছে তখন সে কন্ডিশন চেক করছে যে লেস দেন 5 কিনা। ওকে, যখন আমি হচ্ছে 5 দিলাম, তারপর হচ্ছে না, 6 দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন 6 দিলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে কত? ইয়েস, a1 ইজ গ্রেটার দেন 5। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার হলে নেক্সটে যাব। ওকে, তো আজকে ফাংশন ফাংশন তেমন দেখাবো না, জাস্ট ফাংশন কোনটা কোনটা আমরা করব, হ্যাঁ, সেগুলো দেখবো আর কি। এক্সেলে আসলে ম্যাক্রোর চেয়ে যত ইম্পর্টেন্ট সেই সব ফাংশন গুলো দেখাবো। মানে ম্যাক্রোটা আসলে ইম্পর্টেন্ট অত বেশি না, ম্যাক্রোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সেলের ফাংশন গুলো যদি ভালো জানেন, তাহলে আপনার অনেক কাজ ডাইনামিক করা যায়। আর ম্যাক্রোতে আসলে যে সমস্যাটা হয়, সমস্যা বলতে ম্যাক্রো যদি খুব ভালোভাবে আপনি না শিখেন, মানে যেটা সমস্যা হবে, যদি কোনো জায়গায় একবার ম্যাক্রো চালান, ম্যাক্রো চালানোর পর যদি আপনি যেটা সমস্যা হয় যে ওটা একবার রান করলে সেটা সেভ করে ফেলে। ধরেন আপনি কোনো কিছু এখান থেকে ডিলিট করবেন, হ্যাঁ, এখান থেকে মনে করেন ডিলিট করে ফেললাম, ডিলিট করার পরে কন্ট্রোল জেড দিলে কিন্তু এখানে আসছে, কিন্তু ম্যাক্রোর মাধ্যমে যদি এই পোর্শনটা ডিলিট করেন তখন কন্ট্রোল জেড দিলে আসবে না। তো সেটা একটা সমস্যা। ঠিক আছে, ম্যাক্রোতে। তবে ম্যাক্রোতে যেটা সুবিধা হচ্ছে যে আপনার আহ, কাজগুলো অনেক দ্রুত হয়, এবং ফাংশনগুলো আপনি যদি ম্যাক্রোর থ্রুতে আপনি লেখেন, তাহলে ওই ফাইলটা ভারী কম হয়। আপনি মনে করেন কাজ টাজ করার পরে আপনি ওই ফাংশন যা যা লিখেছিলেন এক্সেল ফাইলের মধ্যে, সেগুলো সব ডিলিট করে দিলেন। মানে ফাংশন গুলো থাকবে সব কোডের মধ্যে। ঠিক আছে, মানে ওই ফর্মুলা টর্মুলা সব কোডের মধ্যে থাকবে। কোড এখানে এই সেলের মধ্যে ঢুকবে। মানে আমি এখানে যে বসে এখানে যে লিখছি একটা জিনিস, হ্যাঁ, ওই কাজগুলো ম্যাক্রো অটোমেটিক্যালি করবে। তো ওইটা হচ্ছে যে পরের পোর্শন। যদি ফাংশন গুলো ভালো মতো না জানেন, তাহলে ওই জিনিসটা জেনে আসলে লাভ হবে না। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব জাস্ট আমি ম্যাক্রোর সামান্য কিছু জিনিস দেখাবো, সামান্য কি মানে কিভাবে কাজ করে আর কি। বাকিটা আপনারা নিজে নিজে ট্রাই করবেন, সে শিখে যাবেন। কিন্তু ফাংশন গুলো খুবই ইম্পর্টেন্ট। এই ফাংশন দিয়ে আপনার এক্সেল স্টার্টিংটা শুরু হবে। ওকে, তো আমরা কি কি ফাংশন গুলো দেখবো? এক্সেলে বেসিক ফাংশন আছে, অ্যাডভান্স ওয়ান, অ্যাডভান্স টু। তো বেসিক এবং অ্যাডভান্স ওয়ান, অ্যাডভান্স টু এর কিছু কিছু ফাংশন দেখবো, সব ফাংশন গুলো দেখবো না। কারণ হচ্ছে যেগুলো লাগে সেগুলো দেখবো, হ্যাঁ, সব ফাংশন গুলো সবসময় লাগে না। তো আমার এখানে ফাংশনের টোটাল লিস্ট কি কি আছে? টোটাল 69টা লিস্ট আছে ফাংশনের, হ্যাঁ। তো 69টার মধ্যে আসলে 69টা দেখা হবে না। দেখা যাচ্ছে যে 50টার মতন আমরা হয়তো বা ফাংশন গুলো দেখবো। ওকে, তো মোস্টলি ইউজ যেসব ফাংশন আছে সেগুলো হচ্ছে যে ইফ, এভারেজ, কাউন্ট। এখানে দেখেন এই যে ফাংশন গুলা মোটামুটি ইউজ হয়। এই যে F1 ফাংশন, হ্যাঁ, এই ফাংশন গুলো মোটামুটি ইউজ হয়। যেমন ইফ এলস, এভারেজ, কাউন্ট, সাম, ভিলুকআপ, এইচ লুকআপ, তারপর হচ্ছে হাইপার লিঙ্কের একটা ফাংশন আছে, তারপরে ট্রিম, উইক নাম্বার, উইকডে, বুলিয়ান। ঠিক আছে, এগুলা মোটামুটি প্রায় সময় ইউজ হয়। তো আবার এইসব ফাংশনের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন ইফ এলস, তারপরে ইফ এলস মানে ইফ এলস এর সাথে অনেকগুলো লম্বা আকারে, মানে অনেকগুলো নেস্টেড ইফ, সেভাবেও আমরা ইফ লিখতে পারি। তো এগুলো হচ্ছে যে কয়েকটা ভাগ ইফ এলস আমরা কিভাবে ইউজ করতে পারি। তারপরে আমরা এভারেজ লিখবো। জাস্ট হচ্ছে যে কথাগুলো শুনেন, হ্যাঁ। নেক্সট ক্লাসে যখন আমরা এগুলো করব, বা আজকে কিছু কিছু ফাংশন দেখবো, সবগুলো দেখবো না, সেগুলো যখন করব তখন এই জিনিসগুলা মাথায় রাখলে, মানে কথাগুলো মাথায় রাখলে বুঝতে পারবেন জিনিসটা কি। এখানে দেখেন এভারেজে দেখেন কয়েকটা পার্ট আছে, যেমন এভারেজ ইফস, হ্যাঁ। এভারেজটা কি জিনিস আমি বলে দিই। এভারেজ হচ্ছে শুধুমাত্র সংখ্যাগুলোকে নিয়ে সে এভারেজ করে। যদি মনে করেন আপনার এইখানে কোনো কিছুর মধ্যে আপনি দেখেন আমি মাউস দিয়ে যখন টান দিচ্ছি, এগুলো কিন্তু এই নিচের দিকে অটোমেটিক্যালি সাম করছে, এভারেজ করে দিচ্ছে, হ্যাঁ। আর মানে এভারেজ যে ফাংশনটা আছে, শুধুমাত্র এভারেজ ফাংশনটা নাম্বার নিয়ে কাজ করে, নাম্বারগুলোকে এভারেজ করে। যদি নাম্বারের ভিতরে, যদি এই লিস্টের মধ্যে কোথাও যদি একটা টেক্সট থাকে, সেটাকে সে কিন্তু কাউন্ট করবে না। যেমন আমি এখানে ইকুয়াল টু দিলাম, আমি কিন্তু ফাংশনগুলো দেখাচ্ছি, আপনি জাস্ট দেখেন, পরবর্তীতে করে নেবেন।
AVER AVER এ লেখার পরে দেখেন চারটা অপশন দেখাচ্ছে যে AVER এ এই নামে এই যতটুকু লিখলাম এতটুকু নামের মধ্যে এই চারটা অপশন পাওয়া গেছে। তা আপনি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন? এখানে দেখেন এটা হচ্ছে ব্লু কালারে সিলেক্টেড হয়ে আছে। যদি মনে করেন আপনি এটা নিয়ে কাজ করবেন তাহলে তো ঠিকই আছে, সিলেক্টেড হয়ে আছে। যদি মনে করেন না এটা কাজ করবেন না, এটা নিয়ে কাজ করবেন, নিচেরটা এভারেজ এ লেখা, তার এই মাউস দিয়ে সিলেক্ট করবেন, তারপরে ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে অটোমেটিক্যালি লেখাগুলো চলে আসবে এবং এখানে বলে দিবে যে আপনি কি ধরনের ডাটা আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, তা আমরা ফার্স্টে দেখবো হচ্ছে যে এভিআরজি এভারেজ। এভারেজ লেখার পরে আমি এখানে ট্যাব দিলাম, যে এভারেজটা চলে আসলো। এখানে বলছে নাম্বার ওয়ান নাম্বার টু কমা কমা দিয়া তিনটা ডট মানে কি? তিনটা ডট মানে আমরা অসংখ্যবার আমরা দিতে পারি এখানে। হ্যাঁ, তো হচ্ছে আমরা এখানে এভারেজ করব। ধরেন আমি এই তিনটা ডাটা নিয়ে এভারেজ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে এভারেজ। আমি এখানে দিলাম 30। হ্যাঁ, এই তিনটাকে যখন আমরা এভারেজ, এটা কোথা থেকে এভারেজ করছে? C18 না, এই যে কলাম টু থেকে এই তিনটা আমরা এভারেজ করলাম, তার আসে কত? 50.33। এখন আমি আরেকটা ইউজ করবো কি, এভারেজ AVERAG এভারেজ এ। হ্যাঁ, এভারেজ এই দুইটাই আমি এভারেজ করছি। দুইটার কিন্তু এভারেজ এবং এভারেজ এ দুইটার কিন্তু আপনার ইয়াগুলা সেম আসছে। হ্যাঁ, দুইটার মধ্যে কিন্তু সেম আসছে। তাহলে দুইটা ফাংশন কিসের জন্য লেখা আছে যে এভারেজ এভারেজ এ কেন? এই যে এভারেজ এভারেজ শুধুমাত্র হচ্ছে যে টেক্সট নিয়ে কাজ করে। আমি যদি এই এভারেজ ফাংশন যেটা লিখলাম সেটা যদি সম্পর্কে জানতে চাই যে আসলে এভারেজটা কেন এটা দেখাচ্ছে, তো এটার সম্পর্কে একটা ব্রিফ একটা ইনফরমেশন পাবো যে রিটার্নস এভারেজ অফ ইটস আর্গুমেন্ট হুইচ ক্যান বি নাম্বার অর নেমস অর অ্যারে রেফার টু দ্যাট কন্টেন্স নাম্বার। মানে এটা অবশ্যই নাম্বার হইতে হবে। যদি আমি এখানে এ লিখলাম, এ তো আর কোনো নাম্বার না, তাহলে দেখেন এটা হচ্ছে কত? 60। এটা 60 আসছে, কারণ হচ্ছে যে সে এভারেজ করছে এটা আর এটার উপরে, এই দুইটার উপরে। এই যে মাঝখানে যে এ আমি দিয়েছি এটাকে কিন্তু এভারেজে কাউন্ট করছে, মানে এই দুইটাকে সাম করছে, দুই দিয়ে ডিভাইড করছে। ঠিক আছে, দুই দিয়ে ডিভাইড করছে, তাহলে 60.5। কিন্তু এর আসছে কত? 40। হ্যাঁ, সে কাজ করছে কি, সে এটা এটা যোগ করছে, এই দুইটা যোগ করছে, এই দুইটা যদি আমি যোগ করি, এইটা প্লাস হচ্ছে এটা দিলাম, যোগ এত, তারপরে কি করছি, তারপরে দেখেন এটা ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করছে। এখানে 40 যেটা করবে সে হচ্ছে যে এখানে যা নাম্বার পাবে সেগুলোকে তো যোগ করবে, সাথে সে কাউন্ট করে দেখবে যে এই সেলগুলোর মধ্যে ভ্যালু আছে কয়টা। ঠিক আছে, সে ভ্যালুগুলোকে কাউন্ট করবে। মানে এভারেজ এ যে হচ্ছে যে টেক্সট তো যোগ করতে পারে না কিন্তু কাউন্ট তো করতে পারবে। হ্যাঁ, কাউন্ট মানে প্রথমে হচ্ছে ভ্যালুগুলোকে সাম করে, সাম করার পর সে কাউন্ট করে দেখে যে ওই রেঞ্জের মধ্যে কয়টা ডাটা আছে সেটা। তা এও তো একটা ডাটা। হ্যাঁ, তা সেই ডাটাটাকেও সে কাউন্টের মধ্যে ধরে নেয়। আর এভারেজটা কি করে? এভারেজ হচ্ছে যে শুধুমাত্র নাম্বার গুলাকে সে কাউন্টে নেয়। হ্যাঁ, কোনো টেক্সটটাকে কাউন্টে নেয় না। ঠিক আছে, এভারেজ এভারেজে কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে যে এভারেজ ইফ। এভারেজ ইফে আমি পড়ে যাচ্ছি। ঠিক আছে, এভারেজ ইফ, কাউন্ট ইফ, সাম ইফ, এগুলো আমি দেখাচ্ছি পরে। জাস্ট এই রিলেটেড কিছু যেগুলো সিমিলারিটি আছে সেগুলো দেখাচ্ছি। কাউন্টের ক্ষেত্রে ঠিক সেম কাজটাই করে। দেখেন কাউন্ট কি করছে, ইকুয়াল টু COUNT কাউন্ট। কাউন্ট ইকুয়াল টু দিয়ে যদি আমি এই তিনটা আমি যদি কাউন্ট করি দেখাবে কত? 2। আর যদি ইকুয়াল টু দিয়ে COUNT কাউন্ট এ এ দিলাম, তারপর আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে দেখেন 3 দেখাচ্ছে। ঠিক এভারেজ এ এর মতন কাজ করছে। এভারেজ এভারেজ এভারেজের ক্ষেত্রে কি করছে? এভারেজের ক্ষেত্রে এই যে কাজটা করছে ঠিক এরকম, ইকুয়াল টু SUM সাম। আমি যদি এই দুইটাকে সাম করি, এই দেখেন আমি এভারেজ ফাংশনটা বানাচ্ছি। দেখেন এটা কত? 60.5। আর এটা হচ্ছে কাউন্ট এ, আবার হচ্ছে যে ইকুয়াল টু সাম। ঠিক আছে, এই হচ্ছে যে দেখেন ওই এভারেজ এবং এভারেজ এ দিয়ে যেভাবে রেজাল্ট এসেছিল এই দুইটা কিন্তু সেম ভাবে আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে প্রথমে সাম করছে, সাম করার সময় সে তো ভ্যালু সাম করবে আর কিছু করবে না। এটার ক্ষেত্রেও কিন্তু সাম ওই সেম রেঞ্জ দিয়েছি, কিন্তু সে ভ্যালুটাকেই সাম করবে, টেক্সট আর কখনো সাম হয় না। তো টেক্সটটাকে ইগনোর করছে। কিন্তু কাউন্ট করার সময় আমি এখানে ইউজ করেছি কি, কাউন্টে কি করে এখানে এই রেঞ্জের মধ্যে যা যা কিছুই থাকুক, সেটা টেক্সট থাকুক আর নাম্বার থাকুক, সেটাকে সে কাউন্টে নিয়ে নেবে। আর শুধুমাত্র যে কাউন্টটা সে কি করবে, সে
হচ্ছে যে শুধুমাত্র সংখ্যাগুলোকে সে কাউন্টের মানে কাউন্ট করবে, বাকি টেক্সট গুলাকে কাউন্ট করবে না। সো আমার কাউন্ট এবং কাউন্টের সম্পর্কে জানা হয়ে গেল। বুঝা গেছে? ক্লিয়ার? তার মানে হচ্ছে যে আমি একটা সাম সাম এবং কাউন্টের থ্রুতে আমি এভারেজ ফাংশনটাকে বানাতে পারছি। আবার হচ্ছে যে সাম এবং কাউন্ট এর থ্রুতে এভারেজ এ যে ফাংশনটা আছে সেটাকেও কিন্তু আমি তৈরি করতে পারছি। তার মানে আমি একটা নিজস্ব একটা ফাংশন তৈরি করে ফেললাম, যে এভারেজ এটা যে আসলে যেভাবে কাজ করছে সেই রকমই একটা ফাংশন তৈরি করে ফেললাম এখানে। হ্যাঁ, মানে ওই দুইটা ফাংশনের সমান না একটা ফাংশন হয়ে গেল আর কি। ঠিক আছে? তো আমরা এইভাবে চাইলে আমরা মানে জাস্ট আমি দেখাইলাম, কারণ হচ্ছে যে এভারেজ এর মধ্যে যে কাউন্ট করছে কিভাবে এই কাউন্টের থ্রুতে, আর এভারেজ এর মধ্যে কাউন্ট করছে কাউন্ট এর মাধ্যমে। ঠিক আছে? দুইটা ডিফারেন্ট। আর যখন আপনি এভারেজ এর ইউজ করবেন তার মানে সে টেক্সট গুলাকে বাদ দিয়ে সে কাউন্ট মানে টেক্সট সহ কাউন্ট করবে, আর শুধুমাত্র এভারেজ সংখ্যা দিয়ে কাউন্ট করবে। ওকে। ও, তারপর আসি সাম। সাম তো আমরা সামও আমাদের দেখা হয়ে গেছে, ভি লুকআপ এইচ লুকআপ, হ্যাঁ আমরা এটা দেখবো। আহ, এখন আমি দেখি কাউন্ট, সরি এভারেজ ইফ, এভারেজ ইফস, কাউন্ট ইফস। হ্যাঁ, তারপরে সাম ইফস, এগুলো দেখবো। তারপরে হচ্ছে যে কাউন্ট ব্ল্যাঙ্ক, এই কয়েকটা দেখবো আজকে। তারপরে আরো কিছু কিছু যেগুলো সোজা সোজা কিছু জিনিস আছে সেগুলো দেখবো। ঠিক আছে, আমি অত কঠিন কিছু দেখাবো না, আস্তে আস্তে আমরা ডিপে যাব। ওকে। এখন দেখার বাকি হচ্ছে যে এভারেজ ইফ, এভারেজ ইফটা কিভাবে কাজ করে। ইকুয়াল টু দিয়ে AVERAGIF, এভারেজ ইফটা গেলাম, যাওয়ার পরে আমাকে এখানে রেঞ্জ সিলেক্ট করতে বলছে, যে আসলে আমি যেই রেঞ্জটা আমি এভারেজ করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, যে এই যে এখানে দেখেন ওয়েট, এখানে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ভ্যালুগুলো সিলেক্ট করে দিয়ে আমি সেই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, যে এখান থেকে এতটুকু ডাটা আমি এভারেজ করতে চাই। কমা দিয়ে ক্রাইটেরিয়া, এখন ক্রাইটেরিয়া কিভাবে দিব, আমি যদি দিতে চাই যে এত থেকে বড়, তাহলে আমাকে একটা ডাবল কোটের মধ্যে আমাকে সেই জিনিসটা বুঝাই দিতে হবে। তো যে ডাবল কোটের মধ্যে সেই জিনিসটা বোঝানোর জন্য আমাকে কি কি ইউজ করতে হবে, যদি আমি জানতে চাই 50-এর চেয়ে বড় যে সব সংখ্যাগুলো আছে সেগুলোকে নিয়ে এভারেজ করো, তাহলে আমাকে কি লিখতে, ডাবল কোটের মধ্যে লিখতে হবে গ্রেটার দেন, তারপর লিখতে হবে 50। ঠিক আছে? আর তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন হয়তোবা এখানে দেখতে পাবেন ব্র্যাকেট ক্লোজের আগে এখানে আছে কি রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা, ক্রাইটেরিয়া যখন আমরা লিখবো ম্যানুয়ালি, যখন আমরা লিখছি এইভাবে লিখতে পারি যে গ্রেটার দেন 50, লেস দেন 50, বা যে কোনো কিছু আমরা এইভাবে লিখবো। ক্রাইটেরিয়া লেখার সময় ডাবল কোটের মধ্যে আমরা এইভাবে লিখবো। ঠিক আছে? আমরা আরেকভাবে ক্রাইটেরিয়া লিখতে পারি, অন্য সেলের মধ্যে আমরা বলে দেবো ক্রাইটেরিয়া, সেই সেলটাকে রেফার করে দেবো এই জায়গাটার মধ্যে, সেইভাবেও করতে পারি। আপাতত এই নিয়মটা দেখেন, পরবর্তীতে আরো অন্য ডিফারেন্ট অনেক কিছু, অনেকগুলো নিয়ম দেখবো। ঠিক আছে? তো প্রথমে আমি কি করলাম, যে সেলটা আমি, যে রেঞ্জটা আমি এভারেজ করতে যাচ্ছি সেটা, তারপরে আমি দিলাম কি ক্রাইটেরিয়া, দিলাম গ্রেটার দেন 50। তারপরে হচ্ছে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এভারেজ রেঞ্জ। এই থার্ড ব্র্যাকেট দিয়ে যদি কোনো এক্সেল ফাংশনের মধ্যে লেখা থাকে এইভাবে কোনো কিছু, যে এভারেজ রেঞ্জ বা এরকম কিছু, তার মানে সেটা বুঝবেন সেটা আপনি ইউজ চাইলেও করতে পারেন বা নাও করতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টস এর উপরে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের জাস্ট রেঞ্জটা দেখাই দেবো এবং কন্ডিশন যদি ক্রাইটেরিয়াটা বলে দিই, তাহলে সে এই যে আমি যে রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এই রেঞ্জের মধ্যে সে যেগুলো গ্রেটার দেন 50 সেগুলোকে সে এভারেজ করবে। ঠিক আছে? তাহলে দেখেন 75.9693 এগুলা সেগুলাকে নিয়ে এভারেজ করছে যেগুলো গ্রেটার দেন 50। তো এটা আমরা আরেকভাবে চেক করতে পারি যে আসলে আমার এই রেজাল্টটা অ্যাকুরেট কিনা। আমরা তো এই মাউস দিয়ে টান দিলে নিচে তো দেখাই যায় এটা এভারেজ। হ্যাঁ, তো আমরা ওইভাবেই করব। এটা হচ্ছে ফিল্টার গ্রেটার দেন 50। আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে যে এখান থেকে দেখেন ফিল্টার কিভাবে করে সেটাও দেখে নেন সাথে সাথে। ডেটার মধ্যে যে এখানে হচ্ছে যেটা অপশন আছে ফিল্টার, এখানে ক্লিক করলে এরকম ভাবে কয়েকটা সাইন দেখতে পাবেন। হ্যাঁ, ড্রপ ডাউন মেনুর মতো সাইন দেখতে পাবেন। তো এখানে যে আমি যে ক্লিক করি তো অনেকগুলো অপশন আছে, স্মলেস্ট টু লার্জেস্ট করা যায়, লার্জেস্ট টু স্মলেস্ট এগুলো করা যায়। হ্যাঁ, যেমন এখানে এই যে স্মল এ টু জেড মানে স্মলেস্ট উপরে আর লার্জেস্টটা নিচে, আর যদি জেড টু এ করি তাহলে বড়টা হচ্ছে যে উপরে আর ছোটটা নিচে। তো আমার এখানে হচ্ছে যে এই যে ইন্ডেক্সিং করা আছে মানে নাম্বারিং করা আছে, তার নাম্বারটা এলোমেলো হয়ে গেছে, তো আমি এখানে এ টু জেড করে নিলাম। ঠিক আছে?
তো আপনার স্মলেস্ট লার্জেস্ট সেটা দেখা কিন্তু হয়ে গেল। এবং সাথে দেখেন এখানে একটা নাম্বার ফিল্টার, মানে এইখানে যে আপনার নাম্বারটা আছে সেগুলোকে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমি যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে যখন আমি এই যে এই অপশনে ক্লিক করলাম, তখন দেখেন টেক্সট ফিল্টার নামে অপশন আছে, কারণ এই সেলের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো সব টেক্সট। হ্যাঁ, সেই জন্য এখানে আসছে টেক্সট ফিল্টার। ওকে, টেক্সটটা ফিল্টার। আর যখন আমি এখানে ক্লিক করছি দেখেন নাম্বার ফিল্টার আসছে, কারণ হচ্ছে যে এখানে সব ভ্যালুগুলো সব নাম্বার। ওকে, তো আমি এখন আমার যেটা আমি ফর্মুলা থ্রুতে করলাম সেটা আমরা ম্যানুয়ালি চেক করে দেখতে পারি কিভাবে। নাম্বার ফিল্টারের মধ্যে যাব, যে এখানে গেটার দেন কি নামে লেখা আছে কিনা, গেটার দেনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন ইজ গেটার দেন, এই ফাংশনগুলো তৈরি করাই আছে, জাস্ট হচ্ছে যে এটা সিলেক্ট, ওখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল আর কি। গেটার দেন জাস্ট এখানে লিখবেন গেটার দেন কত 50। হ্যাঁ, গ্রেটার দেন যদি 50 দিই তাহলে ওই 50 গ্রেটার দেন যে 50 এই এই কলামের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সে নিয়ে আসলো। এখন আমি যদি মাউস দিয়ে টান দেই তাহলে কত দেখা যাচ্ছে, দেখেন মাউস দিয়ে টান দিয়ে আমি ইয়ে করলাম, মানে ওইটা হচ্ছে গ্রেটার দেন 50 গুলোকে ফিল্টার করলো, করার পরে মাউস দিয়ে আমি টান দিয়ে এইখান থেকে ধরে এখানে আমি টোটালটা সিলেক্ট করলাম। টোটালটা আমি কিভাবে সিলেক্ট করলাম বলে দিচ্ছি, কিবোর্ড থেকে CTRL প্লাস ডাউন এরো, কন্ট্রোল প্লাস ডাউন এরো, মানে এটা মাউস দিয়ে সিলেক্ট করবেন, করার পরে সরি কন্ট্রোল প্লাস শিফট, শিফট হবে SHIFT, শিফট প্লাস হচ্ছে ডাউন এরো। হ্যাঁ, এটা মাউস দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল, তারপরে সাথে প্রেস করবেন শিফট, তারপরে আপনি ডাউন এরো প্রেস করবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে তো এভারেজ দেখাবেই, এই যে 75.9693387776, দেখেন 7596 এটা। ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে, এটা কি বুঝতে পারলেন? এখানে কিন্তু আমি কয়েকটা জিনিস দেখালাম যে আপনার ফিল্টার কিভাবে করে, এই অপশনটা ডেটার মধ্যে এই অপশনটা আছে, অনেকগুলো ট্যাব আছে, আমাদের ডেটা আছে, ডেটার মধ্যে ফিল্টার আছে, এই ফিল্টারের স্মলেস্ট লার্জেস্ট করা যায়, এবং হচ্ছে যে শর্ট বাই কালারটা দেখাইনি, পরে দেখাবো। এখানে হচ্ছে নাম্বার ফিল্টার করা যায় এবং কিভাবে ফিল্টার করলাম সেটা, এবং এইগুলো হচ্ছে যে এক একটা কন্ডিশন। ঠিক আছে, এগুলো আবার দেখাবো পরবর্তীতে, যতটুকু দেখালাম ততটুকু বুঝলেই চলবে। ঠিক আছে, বাকিগুলা ক্লাস করতে করতে শিখে যাবেন। এতটুকু কি বুঝলেন যে এভারেজ ইফটা কিভাবে কাজ করছে? ওকে, এখন হচ্ছে যে এভারেজ ইফের মধ্যে আমি একটু চেঞ্জেস আনবো। এভারেজ ইফ, এভারেজ ইফের মধ্যে আমি রেঞ্জ রেঞ্জ দেখাই দেবো। এখন রেঞ্জ দেখাবো, দেখাচ্ছি হচ্ছে যে কত, আমি এটাও দেখাইতে পারি। হ্যাঁ, এখানে নাম্বার, ঠিক আছে এটাই আমি দেখাই, এটাই দেখাই, সমস্যা নাই। আমি এটাই দিলাম, তারপর হচ্ছে যে গেটার দেন আমি দিলাম 50, তারপরে আমি এভারেজ করতে দিব। ও, এভারেজ রেঞ্জ, না হচ্ছে না। ইকুয়াল টু যাব এভারেজ ইফ, এভারেজ ইফে যাব, এখানে আমি এটা দেখাই দিচ্ছি যে এই রেঞ্জের মধ্যে, আমি এটা করি তারপরে বুঝতে পারবেন। যদি গেটার দেন 50 হয় তাহলে তুমি এভারেজ করো এইটা, এখান থেকে এভারেজ করো। মানে এখানে যেটা হচ্ছে, এখানে আমি আরেকভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে যদি কোনোটা গেটার দেন, মানে এখানে যে ইন্ডেক্স নাম্বারিং করা আছে, এই নাম্বারিং এর মধ্যে যদি কোনোটা গেটার দেন 50 হয়, হ্যাঁ নাম্বারিং এর মধ্যে যদি কোনোটা গেটার দেন 50 হয়, তাহলে সেগুলাকে তুমি দাঁড়ান, এটা হচ্ছে ঠিক এই হবে। আমি দেখেন ফিল্টারটা কিভাবে করি, এই হচ্ছে ফিল্টার ক্লিক করলাম, এখানে হচ্ছে যে গেটার দেন 50, এখানে আমি দিয়ে দিলাম গেটার দেন 50। গ্রেটার দেন 50 দিলে কি হবে, সে ওই গ্রেটার দেন যে 50 যেগুলো আছে সেগুলোকে সব সিলেক্ট করলো। সিলেক্ট করার পরে আমি বললাম যে এইগুলাকে, তার মধ্যে যে ডাটাগুলো পাচ্ছ, হ্যাঁ এই যে এতটুকু ডাটাগুলো যে আমি সিলেক্ট করলাম, করার মধ্যে এই সিলেক্ট করার পরে এই যে ওয়েট যে একটা কলাম আছে, এই কলামের এটাকে ফিল্টার করো। তা আমি এই টোটালটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন 52.43181818 এরকম আসছে।
তো এটার ক্ষেত্রে কি হবে আসছে, দেখেন এভারেজ ইফ 52.431818 এটা আসছে। তার মানে হচ্ছে যে প্রথমে আমি ইন্ডেক্স, আমি নাম্বার বলে দিলাম যে যে এখান থেকে এতটুকু ডাটার মধ্যে, ধরেন আপনার এখান থেকে এতটুকু ডাটা আছে, এতটুকু ডাটার মধ্যে মধ্যে তুমি চেক করো এই ওয়েট যে কলাম আছে, এই কলামের এতটুকু ডাটার মধ্যে এই কলামের এই ভ্যালুগুলা তুমি এভারেজ করে দেখো যে এটা এভারেজ করলে কত আসে। ঠিক আমি ওই জিনিসটাই বললাম এখানে। হ্যাঁ, এখানে আমি জাস্ট বলে দিলাম যে গ্রেটার দেন 50-র পরে, আমি গ্রেটার দেন যদি আমি 90 দেই, তাহলে দেখেন 90-র পরে কত আছে, 51। এখানে টোটাল ডাটা কত আছে, টোটাল ডাটা হচ্ছে যে 182টা। আমি এখানে গ্রেটার দেন দিব 180 দেই। হ্যাঁ, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 180-র মধ্যে 180 পরে 180 পরে যে নাম্বারিং আছে তার মধ্যে যে এই সাইডে যে ভ্যালুটা আছে সেটাকে সে এভারেজ করবে। 180 পরে এই দুইটা আছে, এই যে 81 82, হ্যাঁ, এই দুটাকে এভারেজ করলে 84.5, 84.5, 84.5। এই জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে। হুম, ঠিক আছে, এখন আমি আরেকটা দেখি, এভারেজ ইফস ইকুয়াল টু AVRAG, এভারেজ IFS ইফস। এভারেজ ইফস এর মধ্যে আমাকে যেটা করতে হবে, আমি অনেকগুলো ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া আমি দিতে পারবো। তা প্রথমে হচ্ছে যে বলতে হবে যে আমি যেটাকে এভারেজ করতে চাই সেটাকে আমাকে দেখা দিতে হবে। তা এখানে দেখেন ওয়েট আছে, ওয়েটের এই টোটালটা আমি এভারেজ করতে যাচ্ছি। তো আমি প্রথমে আমি সিলেক্ট করে দিলাম কি, আমি যে ভ্যালু গুলাকে আমি এভারেজ করতে করতে চাই সেই কলামটা আমি দেখিয়ে দিলাম যে এই কলামের এই যে এই এখান থেকে এই নিচ পর্যন্ত যতটুকু ডাটা আছে এই ডাটাগুলোকে আমি এভারেজ করব। তারপর আমি ক্রাইটেরিয়া গুলো বলতে হবে, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তারপরে কমা দিয়ে দেখেন একটা ক্রাইটেরিয়া দিতে পারি, তারপরে কমা যখন থার্ড ব্র্যাকেটে কোনো কিছু থাকবে অপশনাল, মানে সেই একটা ক্রাইটেরিয়া আমাকে দিতেই হবে অন্তত। ঠিক আছে, ক্রাইটেরিয়া দিতে গেলে ক্রাইটেরিয়া রেঞ্জ বলে দিতে হবে যে আমার এই ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে যে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তারপরে ডট ডট দেওয়া আছে, তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, সরি ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 3। এইভাবে অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে দুইটা বা তিনটা আমরা ইউজ করি। হ্যাঁ, যেমন আমরা এখানে ওকে, এখানে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম এইটা। হ্যাঁ, এখান থেকে এই এতটুকু, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি বললাম যে ক্রাইটেরিয়া কি দিব, ক্রাইটেরিয়া দিয়ে দিয়ে দিব আমি সেল রেফারেন্স দিয়ে দিই। হ্যাঁ, যে সাইজ, সেল রেফারেন্স কোনটা, এই যে সাইজ, সাইজে আমি এখানে যেটা দিব সেটা। ঠিক আছে, তারপরে আমি দিব হচ্ছে কি আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে কালার, আরেকটা ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি যখন যে কমা দেওয়ার পরে, মানে এখানে দেখেন একটা জিনিস, কমা দেওয়ার পরে যখন আমি আরেকটা অপশনে যাচ্ছি তখন সেটা সিলেক্টেড হচ্ছে, মানে যেটা একটু বোল্ড হচ্ছে তার মানে আমাকে সেই কাজটা করতে হবে, মানে কি আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিতে হবে। তা আমি এখানে সিলেক্ট করে আমি এই পর্যন্ত দিলাম। হ্যাঁ, তারপর আমি কমা দিলাম, কমা দেওয়ার পরে আমাকে আমাকে আমি যে রেঞ্জটা সিলেক্ট করে এর মধ্যে কি আছে, রেড, ব্লু, তারপরে ইয়েলো, এরকম ডিফারেন্ট টাইপের অনেকগুলো কালার আছে। তো আমি এখানে ডাইরেক্ট ওই যে রেড ব্লু এগুলো না লিখে আমি সেলটাকে আমি দেখিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এটা হচ্ছে যে সেই সেল, এই সেল। তাহলে এই যে সাইজ এবং কালারের উপরে বেস করে সে যে ডাটাটা এখানে পাবে সেগুলোকে এভারেজ করবে। ওকে, আমি এখানে এখানে কিছু পাচ্ছে না, এখানে সাইজ দিলাম এম, এখানে কালার দিলাম আর ইডি রেড। দেখেন মিডিয়াম এবং রেড, প্রথমে সে ফিল্টার করলো কি মিডিয়াম, মিডিয়ামটাকে ফিল্টার করো, মিডিয়াম ফিল্টার করার পরে ওই মিডিয়ামের মধ্যে রেড কয়টা কয়টা আছে সেই ভ্যালুগুলোকে নিয়ে সে এভারেজ করলো। আমি ম্যানুয়ালি করি, এখানে কত দেখাচ্ছে 53, এখানে 53, 53 পয়েন্ট সামথিং আসার কথা, 53। ঠিক আছে, তার মানে মেবি একটা পেয়েছে বা এরকম কিছু। আমি যদি এক্স এল দেই তাহলে 49, ঠিক আছে, এল দেই তাহলে হচ্ছে 66। আমি এটা ম্যানুয়ালি করে দেখি যে আসলে কেন এরকম দেখাচ্ছে। আমি ম্যানুয়ালি দিলাম এটা। আহ প্রথমে আমি কি এভারেজ তো দিয়েছি, আমার ক্রাইটেরিয়া ওয়াইজ যাই, এখানে আমি এল দিয়েছিলাম, এল এল এর মধ্যে রেড, রেড হচ্ছে এটা, এল এর মধ্যে রেড। তাহলে এভারেজ কত আসে, এই তিনটা যখন আমি মাউস দিয়ে টান দিলাম দেখেন 66 আসছে, এখানে ভ্যালু আসছে কত 66। যদি আমি এখানে এম দেই তাহলে আহ এই তিনটা টান দিলাম, দেখেন এখানে কত আছে 53। তার মানে আমি এখানে যদি এম দেই তাহলে এখানে আসবে 53। জিনিসটা বোঝা গেল?
ক্লিয়ার? ইয়েস। ওকে, ঠিক আছে। এখন আমি দেখি কাউন্ট ইফ। এখন এখানে তো এভারেজ দিয়ে কয়টা জিনিস দেখলাম, এখন দেখি COUNT কাউন্ট ইফ নামে একটা ফাংশন আমি এর মধ্যেই দেখা দিচ্ছি। COUNTIFS ইফস, কাউন্ট ইফস এবং এভারেজ কাউন্ট ইফ। হ্যাঁ, এভারেজ ইফ এর মতনই কাজ করে, কিন্তু এভারেজ তো এভারেজ করবে আর কাউন্ট হচ্ছে কাউন্ট করবে। আর এভারেজ ইফস ঠিক এভারেজ ইফস কাউন্ট ইফ সেম কাজ করে। এভারেজ ইফসটা যেটা কাজ করে ওটা ও হচ্ছে যে এভারেজ করে, কিন্তু কাউন্ট ইফস কাউন্ট করবে। হ্যাঁ, মানে দুইটার প্যারামিটার গুলো সেম। মানে ইকুয়াল টু দিয়ে আমি এখানে ইকুয়াল টু দিলাম। হ্যাঁ, কাউন্ট ইফটা আমি দেখাই, ইকুয়াল টু দিয়ে COUNT, কাউন্ট মানেই কাউন্ট করবে, এটা বোঝাই যাচ্ছে। তো কাউন্ট ইফ দিলাম, ইফ দেওয়ার পরে আমাকে রেঞ্জ দেখা দিতে হবে আমি কোনটাকে কাউন্ট করতে যাচ্ছি। তা আমি এখান থেকে এই টোটালটা আমি সিলেক্ট করে দিলাম যে আমি এগুলাকে ইয়ে করব। ঠিক আছে, সে ভ্যালুও কাউন্ট করতে পারে, আবার হচ্ছে টেক্সট গুলো কাউন্ট করতে পারে। তো এখানে কমা দিয়ে আমরা আরেকভাবে লিখি এম কয়টা আছে, হ্যাঁ সেটা কাউন্ট করব। এখন এম আছে টোটাল 26টা, সেটা কাউন্ট করলো। আমি যদি এখানে এম না লিখে আমি যদি একটু ডাইনামিক ভাবে করতে চাই, তাহলে আমাকে সেল রেফারেন্সটা দেখিয়ে দিলাম যে আমি এখানে একটা টেবিল তৈরি করলাম। তো তৈরি করলে এখানে লেফট সাইডে লিখলাম সাইজ, আমি এখানে সাইজের নাম টাইপ করব, এখানে অটোমেটিক্যালি চলে আসবে কাউন্ট গুলা। ঠিক আছে, যেমন হচ্ছে যে এখানে এল দিলাম, এল দিলে এখানে কত আসছে 17টা। যদি আমি এক্স এল দিই তার মানে কত আসছে 62। হ্যাঁ, তো এই জিনিসটা আছে যে আমি যদি ম্যানুয়ালি একটু ফিল্টার করি, ম্যানুয়ালি ফিল্টার করে প্রুভ করে যে আসলে আমি এটা ঠিক করছি কিনা। হ্যাঁ, তো আমি এখানে ফিল্টারে ক্লিক করলাম, করার পরে এক্সেল এ আমি প্রেস করলাম, তারপরে হচ্ছে ওকে দিলাম। এখন আমি এটা হচ্ছে যে যদি আমি এখানে সিলেক্ট করে ম্যানুয়ালি টান দিই নিচে বরাবর, তাহলে যেহেতু এটা টেক্সট, এটা শুধুমাত্র কাউন্ট দেখাবে, কাউন্ট ছাড়া কিছুই দেখাবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে কি 62। আর এই যে এক্সেল যে টোটাল টান দিলাম, টান দেওয়ার পর যে 62 দেখাচ্ছে, তার মানে কি আপনার সংখ্যা ছাড়া টেক্সট গুলাকে কাউন্ট করে কি কে, কাউন্ট এ। কাউন্ট এটা আসলে মেইনলি এখানে কাজ করছে। হ্যাঁ, এই টোটালটা যখন দিচ্ছি তখন সে কাউন্ট করছে কি 62। মানে কাউন্ট এ কি কাজ করে, সে সংখ্যা হোক বা টেক্সট হোক সবগুলাকে সে কাউন্ট করে। ওকে, কাউন্ট ইফ কি ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার, এটা অত কঠিন কিছু না। এবারে জিপ যদি বুঝে যান তাহলে এটা ক্লিয়ার। টিউ বাই ক্লিয়ার? ওকে, এখন আমি দেখাই কাউন্ট ইফস ইকুয়াল টু COUNT কাউন্ট ইফস। কাউন্ট ইফস ঠিক এভারেজ ইফস এর মতনই, এভারেজ করে ক্রাইটেরিয়া ওয়াইজ, আর এখানে করে কি কাউন্ট করে। এভারেজ ইফে আমার কিন্তু একটা জিনিস ডিফারেন্ট আছে, যেমন এভারেজ ইফে এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া এখানে শুধু ক্রাইটেরিয়া গুলোই চাচ্ছে, কিন্তু এভারেজের মধ্যে আপনি কিন্তু এভারেজ রেঞ্জ একটা দেওয়ার একটা অপশন ছিল। কারণটা কি, ওই অপশনটা কিসের জন্য, কারণ হচ্ছে যে আপনি এভারেজ তো সংখ্যা এভারেজ করবেন, আপনি তো কোনো টেক্সটটাকে এভারেজ করবেন না, ঠিক না? তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেখানে মানে এভারেজের জন্য ভ্যালুর একটা রেঞ্জ দেখিয়ে দিতে হবে। সেই জন্য ওইখানে একটা এক্সট্রা প্যারামিটার হিসেবে এভারেজ রেঞ্জ নামে অপশনটা ছিল। এই যে আমি দেখাচ্ছি এখন, তাহলে বুঝতে পারবেন। এভারেজ, এভারেজ এভারেজ ইফস, দেখেন এই অপশনটা, এই যে এভারেজ রেঞ্জ লেখাটা, এটা এখানে আছে কারণ এখানে ভ্যালুর সাথে তার কাজ করতে হবে। সেই জন্য ওই অপশনটা হচ্ছে আপনার এভারেজ ইফস এর ক্ষেত্রে আছে, কিন্তু কাউন্ট ইফে নেই। কাউন্ট ইফে তো সব টেক্সট নিয়ে কাজ করবে। ঠিক আছে, টেক্সট হোক নাম্বার হোক সবকিছু কাজ করবে, কিন্তু আলটিমেটলি তাকে সে মানে যে ভ্যালুটা মানে তার দরকার হচ্ছে যে ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়া রেঞ্জের উপরে কাজ করবে। তো COUNT কাউন্ট ইফস, কাউন্ট ইফস এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ আমি এটা দিলাম। কাউন্ট ইফস কিন্তু মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে। হ্যাঁ, তো এই একটা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি একটু ডাইনামিক করব কাজটা, আমি এখানে দেখাই দিলাম এটা, যে আমি এখানে যে এই কলামের মধ্যে মানে এই রেঞ্জের মধ্যে যা আছে সেটা যদি এখানে আমি টাইপ করি, সেটা যদি থাকে তাহলে সেটাকে কাউন্ট করবে। তারপরে হচ্ছে যে আমি সিলেক্ট করে দিলাম এই ক্রাইটেরিয়া। ঠিক আছে, তারপরে আমি ডাইনামিক করার জন্য আমি একটা সেলের মধ্যে আমি দেখিয়ে দিলাম যে এটা। ঠিক আছে, তো এখানে সে কাউন্ট করছে কি যে এক্সেল, এক্সেল এবং রেড, এক্সেল এর মধ্যে রেড কয়টা আছে। তো এখানে আমি জাস্ট দুইটা ক্রাইটেরিয়া দিয়েছি, আমি যদি চাইলে দুইটা বা চারটা যে কয়টা খুশি আমি দিতে পারি। যদি এখানে আরো অনেক কিছু থাকতো, অনেকগুলো যদি কলাম থাকতো এই জায়গায়, যে রেড আছে, কালার আছে এবং তার এক্সেল এর প্রাইস এত, এম এম এর প্রাইস এত, তাহলে সেই অনুযায়ী কিন্তু সেগুলোও সে কাউন্ট করে দিত। এটা ক্লিয়ার?
তার মানে কয়েকটা ফাংশন কিন্তু আমাদের দেখা শেষ। ওকে, আজকে আমি আহ, অন্য কিছু না দেখাই, ফাংশন গুলো কয়েকটা দেখাই। নেক্সট ক্লাসে আরো কিছু ফাংশন দেখাবো। ওকে, 3 মিনিট পরে সেশনটা আউট হয়ে যাবে। সেশন যদি আউট হয়ে যায় আবার একটু কষ্ট করে লগ ইন করবেন। ঠিক আছে, আপনি ওই লিঙ্কটা একটু কপি করে রেখে দেন। লিঙ্কটা আমি দিচ্ছি আবার। মেবি এই লিঙ্কটা মেবি, না, এই লিঙ্কটা না, মেবি আপনাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে চলে আসবেন। ওকে, 3 মিনিটের মধ্যে ক্লাস সেশন আউট হয়ে যাবে। আর হচ্ছে এখানে সাম তো জানি, ভিলুকআপ এইচলুকআপ আমরা দেখে নেব। ছোট ছোট কিছু ফাংশন দেখবো আরো, যেমন টি ফাংশন, এন ফাংশন লাস্ট ক্লাসে দেখিয়েছি। টি ফাংশন কি? টেক্সট। যদি কোনো সেলের মধ্যে আমার চেক করতে হয় যে এটা আসলে টেক্সট না আপনার নাম্বার। মাঝে মধ্যে এরকম হয় যে আপনার কোনো সংখ্যা দেখতে, এখানে দেখা যাচ্ছে যে এটা সংখ্যা, কিন্তু আসলে ওটা টেক্সট আকারে এই সেলের মধ্যে আছে। কিন্তু যখনই আপনি সাম বা এরকম কোনো কিছু করতে যাবেন, তখন কিন্তু সেটাকে সাম করলে আসলে রেজাল্ট আসবে না। তখন হচ্ছে যে আপনার ওই টি ফাংশন, এন ফাংশন দিয়ে চেক করতে হয় যে আসলে ওটা আপনার মানে আহ, সংখ্যা না সংখ্যা না, মানে কেন হচ্ছে না সেটা আইডেন্টিফাই করার জন্য এটা লাগে। ঠিক আছে, তারপরে আমি আরেকটা ফাংশন দেখাই, যে ট্রিম। আমি এখানে লিখলাম 48, তারপর আমি কয়েকটা স্পেস দিলাম। হ্যাঁ, দেখি তো এটার সাথে এটা যোগ হয় কিনা। 1, ওইটা হচ্ছে যোগ। হুম, হুম। যেমন হচ্ছে আপনার কোনো কিছু একটা ধরেন হাসিব নামে একটা লেখা আছে, তারপরে স্পেস আছে কয়েকটা। হ্যাঁ, তো আপনার ওই যে ভিলুকআপ এইচলুকআপের ক্ষেত্রে সমস্যা হয় কি, যে আপনার যদি কোনো কিছু লেখা থাকে এবং তার পাশে যদি কয়েকটা স্পেস থাকে, ভিলুকআপ এইচলুকআপ করলে সেই ডাটাগুলো খুঁজে পায় না। কারণ হচ্ছে আপনার এখানে স্পেস আছে, একটা ডাটার সাথে আরেকটা ডাটা আপনি লুকআপ করে নিয়ে আসতে চান, তখন কিন্তু ওই সমস্যাটা হয়। ঠিক আছে, আমি ওটা নেক্সটে দেখাচ্ছি। ভিলুকআপ এইচলুকআপটা তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট সেশনে, এই সেশনটা আউট হয়ে যাবে একটু পরেই। আমি এর মধ্যে ছোটখাটো কিছু জিনিস দেখাই দিই। এটা হচ্ছে যে আমরা ইরর টাইপ নিয়ে কাজ করেছিলাম। দেখেন এখানে নাল ইরর, ডিভিশন বাই ইরর, রেফারেন্স ইরর, তারপর হচ্ছে নাম। ঠিক আছে, তারপর নাল, এগুলো হচ্ছে যে ভ্যালু অফ ইরর। এই ইরর গুলা কিছু ভ্যালু আছে, এই ভ্যালু গুলা কিন্তু মানে ইউজ করেও কাজ করা যায়, এইসব ভ্যালু গুলা। কারণ হচ্ছে যে এই যে এখানে ইফ ইরর নামে কিছু ফাংশন আছে, যদি কোনো ইরর পায় তখন তখন সে যদি বুঝতে পারে যে আসলে এটা কোন টাইপের ইরর, সেই ইরর গুলা কিভাবে বুঝে, এই বিভিন্ন ধরনের ভ্যালু গুলো আছে, সেই ভ্যালুটা যখন রিটার্ন করে তখন সেটা সে বুঝতে পারে। ঠিক আছে, তো আমরা এগুলো দেখছি। আমরা আরেকটা ছোট্ট কিছু ইনফরমেশন গুলো দেখে নিই। যেমন হচ্ছে যে আমি এটা একটা ডিলিট করে দিলাম। আমি এই কলামের মধ্যে আমি যদি ব্ল্যাঙ্ক বাই করতে চাই, যে ব্ল্যাঙ্ক কতটা আছে ব্ল্যাঙ্ক সেল, ইকুয়াল টু দিয়ে COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক নামে একটা ফাংশন আছে। তা আমি টোটাল ফাংশন, টোটাল না, আমি হচ্ছে এই টোটাল ডাটাটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে 1, মানে আমি এই একটা ডাটা ব্ল্যাঙ্ক পাচ্ছি। ঠিক আছে, যদি আমি এখান থেকে আরেকটা ডিলিট করে দিই, এখন আমি যদি কাউন্ট ব্ল্যাঙ্ক নামে একটা ফাংশন আছে, এটা দিয়ে যদি আমি ডাটাটা সিলেক্ট করে দেখাই যে এর মধ্যে কয়টা ব্ল্যাঙ্ক আছে বের করো, সে কিন্তু বের করে দিবে 2টা ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কাউন্ট ব্ল্যাঙ্কের থ্রুতে খুব ইজিলি বের করা যায় ব্ল্যাঙ্ক আছে। মাঝে মধ্যে ওই যোগ বিয়োগ করতে যেয়ে ব্ল্যাঙ্ক থাকার কারণে ঠিক মতন যোগ হয় না। ঠিক আছে, তখন এই সমস্যাটা হয়।